যদি এটাকে আবার ছোট করি তাহলে দেখব এই যে এই 22 ডিগ্রি উপরে যেমন আছে ইকুয়েটর মানে বিষুবরেখার থেকে 22.5 ডিগ্রি উপরে যেরকম আছে নিচেও আছে। আমাদের মধ্যে অনেকেরই হয়তো বড় ভাই বোন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে না, আবার আমাদের অনেকের সৌভাগ্যও হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার। যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শীতকালে আমরা গিয়েই থাকি, অবশ্যই আমরা শুনেছি অতিথি পাখির কথা। আজকে আমাদের এই আড্ডাটা সেই অতিথি পাখিগুলো নিয়ে। চলো আমরা দেখি আজকে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমি সাদিদ আছি তোমাদের সাথে হালকেনস্টাইনের এই কোর্সে। আজকে আমাদের পাঠ্য বিষয় হলো যাযাবর পাখিদের সন্ধানে। যাযাবর পাখি বলতে আমরা আসলে কি বুঝি? মূলত আমরা অতিথি পাখি বলতে যে সকল পাখিদের কথা জানি তাদেরকেই এখানে যাযাবর পাখির কথা বলে সম্বোধন করা হয়েছে। আমরা জানি আমাদের দেশে শীতকালে, বিশেষ করে শীতকালে অনেক পাখি বাইরের দেশের থেকে চলে আসে। এখন এই পাখিগুলো কেন আসে, কিভাবে আসে, কোন দিক দিয়ে আসে, সেগুলো নিয়ে আজকে আমাদের পড়াশোনা। চলো আমরা দেখে নেই বইয়ে কী লিখেছে। যাযাবর পাখিদের সন্ধানে। ভূপর্যটক বললে হয়তো চট করে বিখ্যাত কজন পরিব্রাজকের কথাই আমাদের মাথায় আসে, কিন্তু মানুষ ছাড়াও অন্য প্রাণীদের মধ্যেও কি পর্যটক দেখা যায়? পরিযায়ী পাখিদের কথা নিশ্চয়ই তোমরা। পরিযায়ী পাখি এটা মানে কি? পরিযায়ী পাখি মানে হলো অতিথি পাখি। নিশ্চয়ই তোমরা সকলেই জানো যারা বছরের নির্দিষ্ট সময়ে বিশাল দূরত্ব পাড়ি দিয়ে অন্য দেশে গিয়ে ঘর বাঁধে। এই শিখন অভিজ্ঞতায় এই যাযাবর প্রাণীদের সম্পর্কে আরেকটু জেনে নেওয়া যাক। চলো আমরা দেখি কি বলছে। এখানে একটা পাখির ছবি দিছে। আমরা জানি যে কোনো পাখি তখনই অতিথি পাখি হয় যখন সে অন্য দেশে ঘুরতে যায় বা অন্য জায়গায় ঘুরতে যায়। এই পাখিটাকে দেখেই অতিথি পাখি বলার কোনো কারণ নেই, এটা একটা নর্মাল পাখি। কিন্তু এই পাখিটা যদি তার বাসা বা জন্মস্থান বা যেই সব এলাকায় তার বাসা ছিল সেটা ছেড়ে কোনো একটা কারণে অন্য একটা জায়গায় যায় আশ্রয় নেয়, তাইলে সেটাকে আমরা অতিথি পাখি বলবো। চলো আগাই। আচ্ছা, এখন আমাদের প্রথম যে টাস্কটা দিছে সেই টাস্কটা আমরা খেয়াল করি। লেখা হয়েছে, তোমাদের এলাকায় এমন কোনো পাখি কি দেখেছো যাদের শুধু বছরের নির্দিষ্ট একটা সময় দেখা যায়? কখনো ভেবে দেখেছো বছরের বাকি সময়টা এরা কোথায় থাকে? আচ্ছা, আমরা বাংলাদেশের এক এক প্রান্তে এক একজন রয়েছি। অবশ্যই কোনো না কোনো প্রান্তে আমরা কিছু নির্দিষ্ট সময়ের জন্য এমন কিছু পাখি দেখি যাদের অন্যান্য সময় আর দেখা যায় না। যেমন আমি বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা। শীতকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশ থেকে অনেক পাখি আসে যারা আসলে এদেশের নয়, অন্য দেশ থেকে চলে আসে। মূলত শীতের কারণে বিভিন্ন দেশে খাবারের সংকটের কারণে এই সকল পাখি ওই সব দেশ থেকে আমাদের দেশে চলে আসে। কারণ আমাদের দেশের আবহাওয়া হলো নাতিশীতোষ্ণ, অর্থাৎ বেশি শীতও না বেশি গরমও না, খুবই আরামদায়ক একটা ওয়েদার। বিশেষ করে শীতকালে পাখিদের জন্য আমাদের দেশের ওয়েদারটা খুবই সুইটেবল, এই জন্য তারা চলে আসে। আচ্ছা, এখন আমরা যারা বিভিন্ন এলাকায় রয়েছে আমরা একটা কাজ করব, আমরা খাতা নিব, কলম নিব। অবশ্যই আমার ক্লাসে আমরা সব সময় খাতা কলম নিয়ে বসবো যাতে আমাদের সুবিধা হয়, আমাদের যাতে পড়াগুলো মনে থাকে এবং আমাদের কাজে যাতে সুবিধা হয়, এই জন্য আমরা খাতা কলম নিয়ে বসবো। খাতা কলম নিয়ে বসে সবার প্রথমে কি করব, আমরা কোন কালে কি পাখি দেখি সেইটার একটা চার্ট বানাবো। চার্ট বানানোর পরে সেটাকে আমরা লিপিবদ্ধ করে রেখে দিব। আমরা যা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে বন্ধুদের সাথে আলোচনা করব যে এই তুই কি পাখি দেখছিস বল, আমি এই সব পাখিগুলো দেখছি। তারপরে তোমরা দুইজন কম্পেয়ার করবা, দেখবা যে কোন পাখি মিল আছে। আমরা খাতায় একটা চার্ট বানাবো, তারপর আমরা দেখব যে আমি কোন পাখি দেখছি আর আমার ফ্রেন্ড সে কোন পাখি দেখছে, সেগুলোর মধ্যে কমন যে পাখিগুলো আছে আর যেই পাখিগুলো আমি লিখছি আমার ফ্রেন্ড লেখে নেই অথবা আমার ফ্রেন্ড লেখছে আমি লিখে নেই, সেই সব পাখিগুলোও খেয়াল করব। ঠিক আছে, তাহলে আমরা দেখি
পরে কি লিখছে, পরে লিখছে অনেকে নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে ফেলেছো এখানে কাদের কথা বলা হচ্ছে। অবশ্যই আমরা কিন্তু প্রথমেই বলছি পরাজয়ী পাখি মানে হচ্ছে অতিথি পাখি, অতিথি পাখির কথা বলা হচ্ছে। হ্যাঁ, পরাজয়ী পাখিদের যাদের অনেক সময় অতিথি পাখিও বলা হয় কথাই বলছি। তোমাদের এলাকায় কোন কোন পরাজয়ী পাখি এসে বাসা বাঁধে, বছরের কোন সময় এদের দেখা যায় তোমরা কি বলতে পারো? তোমরা তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিচে লিখে রাখো। তাহলে কি বলছে, আমি যে কাজটা বললাম সেটাই বলছে। আমরা নিজে লিখবো, আমাদের ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে শুনবো যে সে কি কি লিখছে, পরে আমরা দেখবো, আলোচনা করব, বসবো, সবাই মিলাবো খাতা। ঠিক আছে, ওকে। এরপরে এলাকার নাম, অর্থাৎ আমি যে এলাকায় থাকি বা যে এলাকায় আমি বসবাস করি বা এখন থাকছি সেই সব এলাকায় আমি কি কি অতিথি পাখি দেখছি সেই এলাকাটার নাম। তাহলে আমি ধরো থাকি মিরপুরে, এখন মিরপুরে তো আসলে অতিথি পাখি দেখা যায় না, তো তাও আমি লিখলাম যেহেতু আমি মিরপুরে থাকি, তাহলে আমি লিখলাম মিরপুরে। এখন মিরপুরে পরাজয়ী পাখিদের নাম, এখন কি কি পরাজয়ী পাখি বা অতিথি পাখি দেখা যায় আর কখন কখন দেখা যায়। এখন মিরপুরে যেহেতু পাখি দেখতে পারি নাই, আমি যেই সব এলাকায়, আমি একবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেছিলাম, তো সেখানে আমি কিছু অতিথি পাখি দেখছিলাম এবং দেখে আমি হলো এগুলার নাম কি এগুলা জানার চেষ্টা করছিলাম। তো এর মধ্যে বেশিরভাগই ছিল হাঁস টাইপের। তো হাঁস টাইপের কিছু হাঁসের হাঁস টাইপের বলতে হাঁসের মতো দেখতে বা হাঁসই বলা যায়, হয়তো এরা হাঁসের অন্য কোনো জাত। তো সেই পাখিগুলোর নাম আমরা চলো লিখে ফেলি। যেমন আমি দেখছিলাম ল্যাঞ্জা হাঁস, ল্যাঞ্জা হাঁস, ল্যাঞ্জা হাঁস, এটা দেখছি শীতকালে। এরপরে দেখছি বালি হাঁস, এটাও দেখছি শীতকালে, এটাও দেখছি শীতকালে। আচ্ছা, এভাবে তোমরা যে যে কয়টাই অতিথি পাখি দেখো না কেন এগুলা চট করে লিখে ফেলো, লিখে ফেলে পজ করে নাও ভিডিওটা, লিখে ফেলে তারপরে আমার সাথে আগো। ওকে, আমরা যদি অতিথি পাখির নামগুলো লিখেই ফেলি তাহলে এখন দেখো বইয়ে, আমাদের বই নিয়ে বসবো আমরা সবসময়, বইয়ে দেখবো কিছু ছবি দেওয়া আছে পাখির। ছবিগুলা কি দেখো, এখানে লিখছে পরের পৃষ্ঠায় দেওয়া পাখিগুলোর ছবি দেখো এবং এদের মধ্যে কোনো পাখি কি চিনতে পারো কিনা সেটা জানতে চাইছে। আচ্ছা, এলাকায় কখনো দেখেছো কিনা, বন্ধুদের সঙ্গে আলাপ করে দেখো কেউ চিনতে পারো কিনা। ওকে, আমরা দেখি কি লিখছে, খয়রা চকাচকি। তো আমরা কি করব, আমরা খাতায় যেসব অতিথি পাখি বা পরাজয়ী পাখি দেখছি সেগুলা নোট করে ফেলবো সাথে সাথে। নোট করার পরে আমরা সবাই যদি লিস্ট বানাই তাহলে আমি আর আমার ফ্রেন্ড বা আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে চেক দিব যে তারা কি কি পাখি দেখছে। তো কি করব ব্যাপারটা, প্রথমে আমি যেসব পাখি দেখছি আর সে যেসব পাখি দেখছে এগুলার মধ্যে কমন যেগুলো আছে, অর্থাৎ দুইজনই দেখছি যেগুলা, সেগুলা লিখে ফেলবো। এরপরে আমি যেগুলো দেখছি সে যেগুলো দেখে নেই এগুলা লিখবো, আবার সে যেগুলো দেখছে আমি যেগুলো দেখি নেই সেগুলো লিখবো। তাহলে কি হবে, আমাদের এলাকাতে মোটামুটি যত রকমের পাখি দেখা সম্ভব, কারণ সবাই তো সব রকমের পাখি দেখতে পারি না একসাথে, অনেকে হয়তো দেখছি অনেকে হয়তো দেখি নাই, তো সেরকম একটা পাখি বা অতিথি পাখির লিস্ট একটা চলে আসবে। লিস্ট আসার ফলে কি হবে, আমি একটা জরিপ করতে পারবো যে আমাদের এলাকায় কোন সময় কি কি পাখি চলে আসতেছে। ওকে, এটা ইম্পর্টেন্ট, এটা আমরা সবাই করব। ওকে, তারপরে কি লিখছে, অনেকে নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে ফেলেছো এখানে কাদের কথা বলা হচ্ছে। অবশ্যই আমরা অতিথি পাখিদের নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, পরাজয়ী পাখিদের যাদের অনেক সময় অতিথি পাখিও বলা হয় তাদের কথাই বলছি। তোমাদের এলাকায় কোনো পরাজয়ী পাখি এসে, আচ্ছা কোন কোন পরাজয়ী পাখি এসে বাসা বাঁধে, বছরের কোন সময় এদের দেখা যায় তোমরা কি বলতে পারো? হ্যাঁ, আমরা কি করছি, আমরা যেসব পাখি দেখা যায় সেগুলা কোন সময় দেখা যায় সেটাও লিখব। আচ্ছা, তোমার সহপাঠীদের সঙ্গে
আলোচনা করে নিচে লিখে রাখো। দেখো আমাদের বই একটা লেখার জায়গা দিছে। ওকে, তো দেখো আমাদের বই একটা লেখার জায়গা দিয়ে দিছে সুন্দর। তো এখানে আমাদের তিনটা জিনিস আছে, তিনটা সেগমেন্ট আছে। প্রথম সেগমেন্টে লেখা আছে এলাকার নাম, গ্রাম, থানা, উপজেলা বা জেলা। অর্থাৎ আমরা যেই গ্রামেই থাকি না কেন বা যেই থানা বা উপজেলা বা জেলাতেই থাকি না কেন সেইটার নাম লিখবো। অ্যান্ড কি কি পরাজয়ী বা অতিথি পাখি দেখা গেছে সেগুলার নাম লিখবো। বছরের কোন সময় দেখা গেছে সেগুলার মানে সেই সময়গুলোর নাম লিখবো বা সেই কালগুলোর নাম লিখবো। যদি আমাদের দেশের কথা চিন্তা করি তাইলে বেশিরভাগ অতিথি পাখি শীতকালে দেখা যায় বা পরাজয়ী পাখিগুলা শীতকালে চলে আসে এই দেশে। কারণ অন্যান্য দেশে প্রচণ্ড শীত পড়ে এই সময়, তো দেখা যায় তাদের ওই শীতের মধ্যে সারভাইভ করা এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য তারা একটা আরামদায়ক পরিবেশ চায়। আর যেহেতু আমাদের দেশ একটা নাতিশীতোষ্ণ দেশ, তাই আমাদের দেশের ওয়েদারে যেহেতু তারা সুইটেবল হয়ে যায় তখন, তো তারা এই জন্য এই দিকে চলে আসে। এদিকে চলে এসে তারা কিছুদিন থাকে আবার চলে যায়। তো এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা নিয়ে আমাদের একটা চার্ট বানাইতে বসে। তো আমরা কি করব, আমাদের জায়গার নাম লিখব। আমি ছোটোবেলা থেকেই শহরে বড় হয়েছি, এই জন্য আমার অতিথি পাখি খুব কম দেখা হয়েছে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো দেখছো অতিথি পাখি, কিন্তু আমার খুব কম দেখা হয়েছে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একবার আমার বাবা আমাকে অতিথি পাখি দেখতে নিয়ে গেছিল। আমার বাবা তো ওনার কাছে জিজ্ঞেস করার পরে আমি কিছু অতিথি পাখি দেখছিলাম, সেগুলোর নামও জানতে পারি। বিশেষ করে বেশিরভাগই হাঁস টাইপের ছিল বা হাঁসের কোনো প্রজাতি ছিল। তো আমি এই কিছু বা দুইটা হাঁসের মতো এদের নাম মনে আছে, তো আমরা চলো সেগুলো লিখে ফেলি। তো আমার গ্রাম বা থানা বা উপজেলা বা জেলা, আমার জেলা হলো ঢাকা, তাহলে আমি লিখবো ঢাকা। আচ্ছা, আমার পরাজয়ী পাখির নাম হলো, আমি বালি হাঁস দেখছিলাম, বালি হাঁস দেখছিলাম। আমি দেখছিলাম শীতকালে দেখছিলাম, আমি শীতকালে বালি হাঁস দেখছিলাম। আমি আরেকটা হাঁসও দেখছিলাম, সেটা ছিল ল্যাঞ্জা হাঁস। কি হাঁস? ল্যাঞ্জা হাঁস। এই ল্যাঞ্জা হাঁসটাও আমি শীতকালে দেখছিলাম, এটাও আমি শীতকালে দেখছিলাম। এভাবে একটা একটা করে যেই সকল পাখি আমরা দেখছি, আমরা কি করব, আমরা সেই পাখিগুলোর নাম লিখবো এবং কোন সময় দেখছি সেটাও লিখে ফেলবো। লিখে এই চার্টটা মোটামুটি ভরে যাবে। কারণ আমি যদি যেসব পাখি না লিখি, সেই দেখি নাই কিন্তু আমার বন্ধু দেখছে, ওইগুলোও লিখে ফেলবো চট করে, তাহলে আমাদের চার্টটা ভরে যাবে। ওকে, এরপরে পরের পৃষ্ঠায় দেওয়া পাখিগুলোর ছবি। আমাদের বই যদি আমরা হাতে নেই তাহলে দেখবো এর পরের পৃষ্ঠায় কি আছে, কিছু পাখির ছবি আছে। ঠিক আছে, এখন বলছে যে এদের মধ্যে কোনো পাখি কি কেউ চিনতে পারো নাকি? আচ্ছা, তোমাদের এলাকায় কখনো দেখেছো? বন্ধুদের সঙ্গে আলাপ করে দেখো তারা কেউ চিনতে পারে নাকি। হ্যাঁ, এখানে আমরা প্রথমে যেই পাখিটা দেখতে পারতেছি, এই পাখিটা আমি কখনো দেখি নাই। আমি শহরে বড় হয়েছি, বেশিরভাগ পাখি আমি দেখি নাই। তো কি হচ্ছে, তোমাদের সাথে এই আড্ডা দিতে এসে আমারও আসলে নতুন নতুন পাখি চেনা হচ্ছে, যেটা খুবই ভালো একটা বিষয়। তো এই পাখিটার নাম খুবই ইন্টারেস্টিং, খয়রা চখাচখি। ঠিক আছে, এই পাখিটা দেখে মনে হচ্ছে ছোট এবং দেখতে অনেকটা হাঁস টাইপেরই। হ্যাঁ, এই আমি জানি না, বাংলাদেশে বেশিরভাগ অতিথি পাখি যারা আসে এরা বেশিরভাগই হাঁসের মতো দেখতে হয়। তোমরা কি বলো আমি জানি না। এই যে দেখো, এই পাখিটার নাম কালো স্কিমার। হ্যাঁ, এটা একটু কালো দেখতে, আর এটার নাম হলো স্কিমার। ওকে, কালো স্কিমার। আচ্ছা, এটার নাম হলো দেশি সুমচা। এই পাখিটার নাম হলো দেশি সুমচা। ওকে, পরের পাখিটা দেখি, এটাকে বলছে বন বাটান। ওকে, তাহলে আমরা যেই পাখিগুলো দেখলাম, এগুলোর মধ্যে দেখো এইটা একটু হাঁস টাইপের দেখতে, এর পরেরটা দেখতে একটু হাঁস আছে কিন্তু পুরাপুরি না। দেখো পাগুলা কিন্তু হাঁসের মতো। হ্যাঁ, পরের যেটা আসছে এইটা খালি দেখলাম, যেটা দেখতে একটু হাঁসের মতো না। হ্যাঁ, এই পাখিটা মনে হচ্ছে যে গাছের ডালে থাকে। আর বন বাটান, এটাকে দেখতেও অনেকটা হাঁসের মতো মনে হচ্ছে, পানির আশেপাশে দিয়ে হয়তো ঘোরাফেরা করে, তার মানে হাসি হবে হয়তো। হ্যাঁ, অ্যান্ড এই যে দেখো, এটার নাম তো হাসি ডাইরেক্ট, লাল ঝুটি ভূতি হাঁস। দেখো পানিতে আছে, অ্যান্ড এখানে লাল একটা ঝুটির মতো আছে, এর জন্যই হয়তো নাম দিয়েছে
লাল ঝুঁটি ভূতি হাঁস। ওকে, তাহলে আমরা এখন পাখি চিনলাম কি কি। এই পাখিটার নাম হলো সাদা খঞ্জন। এই পাখিটাও দেখো অনেকটা দোয়েল পাখির মতো দেখতে, দোয়েল পাখির মতো দেখতে, কিন্তু এখানে মাথায় সাদা। তো এই পাখিটাও হাঁসের মতো না। হ্যাঁ, তো আমরা যেসব পাখিগুলো দেখলাম, এই পাখিগুলা আমরা কি কেউ কখনো দেখছি নাকি এর আগে, বা কোথাও দেখলেও এমন হয় যে অনেক সময় আমরা এত রকমের পাখি আছে যে একটা দেখলাম কিন্তু এটা তো নাম জানি না। তো এখন কিন্তু খুবই সহজ হয়ে গেছে আমাদের সবার সাথে, বা বাবা মার সাথে স্মার্টফোন আছে। আমরা যে কোনো পাখি দেখলেই সাথে সাথে চট করে একটা ছবি তুলে ফেলবো। এরপর কি করব, গুগল লেন্সে যাব, গুগল লেন্সে গিয়ে এই পাখিটার ছবিটা যদি সিলেক্ট করে দেই, তাহলে সাথে সাথে এই পাখিটা কোন প্রজাতির বা এই পাখির সঙ্গে ম্যাচিং যেসব পাখি আছে বা যেসব পাখির আর্টিকেল আছে, এগুলো কিন্তু আমরা মুহূর্তের মধ্যেই বের করে ফেলতে পারবো। তাইলে আমাদের জন্য এখন কিন্তু খুবই সহজ হয়ে গেছে ব্যাপারটা। আর 20 বছর আগেও চিন্তা করে দেখো, যখন ইন্টারনেট এত অ্যাক্সেসেবল ছিল না, বা এত অ্যাক্সেসেবল ছিল না, এত ডেটাও ছিল না, বা প্রযুক্তিও এত আগানো ছিল না, সার্চ ইঞ্জিন ছিল না, তখন কি হইতো, তখন একটা পাখি মানুষ দেখলে সেটা কিন্তু সাথে সাথে চিনতে পারতো না। যারা ওই পাখিগুলা চিনে তাদের মধ্যে কেউ যদি তার সাথে থাকে তাহলে সে বলে দিতে পারে যে দেখো এই পাখিটার নাম হলো এই। কিন্তু এখন কিন্তু আমাদের একবার লার্জ ডেটাবেস সবার জন্য অ্যাক্সেসেবল আছে গুগলের মাধ্যমে বা বড় বড় সার্চ ইঞ্জিনের মাধ্যমে। আমরা কি করতেছি, যে কোনো একটা পাখির ছবি দিয়ে দিতেছি, সাথে সাথে এই পাখির যেই সব ডিটেলস, আমাকে লাইফ স্প্যান, কোথায় থাকে, কিভাবে খায়, কি করে না করে, তাদের পছন্দনীয় কাজ সব বলে দিচ্ছে। খুবই সহজ হয়ে গেছে আমাদের জন্য লাইফস্টাইল বা জীবন বা নলেজ অ্যাকোয়ার করা আমাদের জন্য খুবই 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 সহজ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এবার আমরা আলোচনা করব যে এদের মধ্যে কে আসলে কয়টা পাখি চিনতাম আগের থেকে। হ্যাঁ, তো আমরা জিজ্ঞেস করব, এমন একটা কাজ করব যে আমরা ফ্রেন্ডদের মধ্যে এরকমভাবে দেখতে পারি যে নামগুলো ঢেকে দিয়ে ছবিগুলা দেখায় বললাম, এই দোস্ত বলতো এই পাখিটার নাম কি। যে যে বলতে পারবে তার মানে বুঝবা যে তার আসলে পাখি সম্পর্কে খুবই ভালো নলেজ আছে, বা সে পাখি নিয়ে আসলে ঘাটাঘাটি করে, তার পাখি নিয়ে একটা ইন্টারেস্ট আছে, বুঝছো। কারণ এইসব পাখি এত রেয়ার, এগুলা চিনার মানে সম্ভাবনা খুবই কম। আর আমাদের মতো যারা শহরে বড় হয়েছি তারা তো পাখিই দেখি নাই, পাখির মধ্যে দেখছি খালি কাক আর চড়ুই পাখি, মানে এই দুইটা পাখি ছাড়া খুবই কম দেখছি দোয়েল। দোয়েল হঠাৎ হঠাৎ দেখা যায় ঢাকা শহরে, তবে আমি এখন যেখানে থাকি ময়মনসিংহে, সেইখানে কিছু পাখি আমি দেখি, বুলবুলি পাখি দেখা যায়, ওখানে বুলবুলি পাখি বাসাও বাঁধে, আর মাঝে মাঝে কয়েকটা শালিক পাখি দেখা যায়। ঢাকার রাস্তায় খুবই রেয়ার, আমি হয়তো খুব কম দেখছি শালিক পাখি। হ্যাঁ, ঠিক আছে, পাখির কথা বলতে গেলে আমাদের দেশে ঢাকার মধ্যে পাখির যে জীব বৈচিত্র্য, এটা এখন নাই বললেই চলে। পাখি মোটামুটি যা আছে সব কাটা বনেই আছে, ঠিক আছে। কাটা বনে আসলে দেখবা খাঁচার মধ্যে সব পাখি বাঁধা। এছাড়া আসলে ঢাকায় পাখি বলতে কাক যে ছিল, কাকও কমে গেছে, এখন কাকেরও দেখা যায় না, মানে খুবই কম, ঠিক আছে। চলো আমরা আগাই। এবার কি বলছে, পরাজয়ী পাখি সামনাসামনি দেখার সৌভাগ্য না হলেও পত্রপত্রিকায় নিশ্চয়ই পড়েছো। এখন যেই দুনিয়া আসতেছে, বা তোমরা যারা আছো তারা তো অনেকে পেপার দেখোই নাই, নিউজ পেপার যে আমাদের বাসায় বাবারা প্রতিদিন পড়তেন, বা সকালে ঘুমের থেকে উঠে এক কাপ চা নিয়ে পত্রিকা নিয়ে বসে এমন এমন করতেন, এই সিনটা তোমাদের মধ্যে অনেকেরই হয়তো অজানা। অনেকেই আবার তোমাদের মধ্যেই আছো যারা পত্রিকা পড়তে ভালোবাসো, যারা হয়তো পত্রিকা পড়ছো বা পত্রিকা পড়ছো। শীতকালে অনেক আর্টিকেল দেখা যায় এই অতিথি পাখিদের নিয়ে, অনেক সুন্দর সুন্দর পাখির ছবি দিয়ে এরকম আর্টিকেল লেখা হয়, যারা তাদের প্রজাতি, কি কি প্রজাতির পাখি আসে, কি পরিমাণ পাখি আসে, কোথা থেকে আসে, কবে আবার চলে যায়, কোথায় কি করে, এই সব ডিটেলস নিয়ে অনেক আর্টিকেল আসে। সেই সব আর্টিকেল আমরা যারা পড়ছি, সেই সব আর্টিকেলের থেকে কোনো পাখির নাম আমাদের মনে আছে কিনা সেগুলো আমরা একটু খেয়াল করব। হ্যাঁ, আচ্ছা দেখো, বছরের কোন সময় এরা আসে, কোথা থেকেই বা আসে, চলো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখা যাক। চলো আমরা দেখি কি বলে। প্রথমে শিক্ষকের নির্দেশ মোতাবেক দলে ভাগ হয়ে যাই। আচ্ছা, দলে ভাগ হয়ে যাবো, তাহলে আমাদের কাজ কি, এই লেসনটার জন্য সবচেয়ে বেটার হবে আমরা কয়েকজন বন্ধু যদি একসাথে বসে লেসনটা নেই। তাহলে কি হবে, আমরা যদি কয়েকটা দলে ভাগ হয়ে যাই, তাহলে কি বলছে, পৃথিবীর কোন অঞ্চল থেকে পরাজয়ী পাখিরা এদেশে আসে, কিংবা তাদের যাত্রাপথ আসলে কেমন সেটা বোঝার জন্য আগে পৃথিবী পৃষ্ঠে বিভিন্ন জায়গার অবস্থান কিভাবে নির্দিষ্ট করা হয় সেটা জানতে হবে। সেজন্য পৃথিবীর একটা মডেল বানানো দরকার। তাহলে আমাদের কি করতে হবে,
পৃথিবীর কই কই থেকে আসে এটা যদি জানতে চাই, তাহলে আগে তো আমাকে চিনতে হবে পৃথিবীর কোথায় কোথায় কি আছে। তাহলে পৃথিবীর কোথায় কি আছে এটা জানার যে সিস্টেম, সেটার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গাকে বিভিন্নভাবে নামকরণ করা হয়েছে, দেশের নাম দেওয়া হয়েছে। কিন্তু দেশের নাম দিয়ে তো আসলে কোনো বৈজ্ঞানিক কাজ করা যায় না, কোনো পরিমাপ করা যায় না। কিন্তু বৈজ্ঞানিকভাবে আমরা যদি পরিমাপ ছাড়া কোনো কাজ যেহেতু করতে পারি না, তাই আমাদের আগে শেখা উচিত যে কিভাবে পৃথিবীর পৃষ্ঠে যে সকল দেশ আছে বা যেই সকল ভূমি আছে বা সমতল ভূমি আছে সেগুলা কিভাবে পরিমাপ করা যায় খুবই অ্যাকুরেটলি, সেটাই আমরা শিখব। আচ্ছা চলো আমরা এখন দেখি কি বলছে। তোমাদের স্কুলে নিশ্চয়ই গ্লোব আছে। প্রথম কাজ হলো সেটা দেখে নিজেরা পৃথিবীর একটা মডেল তৈরি করি। যে কোনো বল বা গোলক আকৃতির কিছু গায়ে, মানে কোনো কিছুর গায়ে সাদা কাগজ মুড়ে মডেল তৈরি করার কাজটা শুরু করতে পারো। তাহলে আমরা কি করব, আমাদের স্কুলে বা বাসায় যাদেরই যেরকম কিছু আছে, আমরা একটা গ্লোব নিব। গ্লোব নিয়ে সেইটাকে ফলো করে বা সেটা দেখে দেখে আমরা নিজেরা পৃথিবীর একটা মডেল তৈরি করব। বা আমাদের বাসায় যদি 2টা গ্লোব থাকে বা এমন কোনো গ্লোব থাকে যেটা আসলে আমি নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবো, সেই গ্লোবটা ব্যবহার করব, করে ওইখানে যে পৃথিবীর মডেলটা আছে ওইটা ফলো করব। আচ্ছা পরে কি বলছে, এখন এই গ্লোবে বিভিন্ন এলাকা চিহ্নিত করার পালা। অর্থাৎ আমরা নতুন যেই গ্লোব বানাইছি, আগে যেই গ্লোবটা দেখে বানাইছি ওইখানে তো সব কিছু চিহ্নিত আছে, কিন্তু এখনের গ্লোবে কিন্তু কিছু চিহ্নিত নাই। তো আমরা যেহেতু জাস্ট একটা গোলাকার আকৃতির কিছু বানাইছি, তো সেটার উপরে আমরা বিভিন্ন জায়গা চিহ্নিত করব। কিন্তু কাজটা কিভাবে করা যায় বলো তো? পৃথিবীর মডেলে মহাদেশগুলো এমনভাবে আঁকা দরকার যেন অতিথি পাখির যাত্রাপথে একটা ভালো ধারণা পাওয়া যায়। সেজন্য পৃথিবী পৃষ্ঠে কোন জায়গার অবস্থান কিভাবে সেটা জানা জরুরি। অর্থাৎ আমরা উল্টাপাল্টাভাবে কোনো কিছু বসাই দিতে পারবো না, কারণ অতিথি পাখিরা কোন কোন জায়গা দিয়ে যায় এটা আমার অ্যাকুরেট জানা দরকার। আর যদি অ্যাকুরেট জানতে চাই তাইলে আমার গ্লোবে যেই মডেলটা বানাইছি তাইলে সেইটা পৃথিবীর অ্যাকুরেট একটা মডেল হইতে হবে। হুবহু তো আমাদের সম্ভব না বানানো, কিন্তু আমরা স্কেলিং করে একটা অ্যাপ্রক্সিমেট একটা গুড মডেল বানাইতে পারি। তো সেটাই কিভাবে করছে সেটারে আমরা আইডিয়া নিব। চলো আমরা দেখি কিভাবে করছে। শিক্ষকের দেওয়া গ্লোবটা ভালোভাবে লক্ষ্য করো। অর্থাৎ আমাদের কাছে যে গ্লোবটা আছে সেটা আমরা ভালোভাবে খেয়াল করব। গ্লোবের উপর থেকে নিচে লম্বালম্বি এবং দুপাশে আড়াআড়ি বেশ কিছু রেখা টানা হয়েছে, খেয়াল করেছো? এই রেখাগুলো কি কাজে লাগে বলতে পারো? তোমরা ধারণা নিচে লিখে রাখো। আচ্ছা, অর্থাৎ আমরা যদি গ্লোব নেই, গ্লোবে আমরা খেয়াল করব যে গ্লোবের চারপাশে কিছু দাগ আছে, মানে এরকম এরকম করে স্কেল দিয়ে টানা দাগ আছে। হ্যাঁ, তো এই দাগগুলো কি করে সেটাই আমরা জানবো। চলো আমরা দেখি। তো আমরা যদি ব্যাপারটা ভালো করে বুঝতে পারি, এই জন্য আমরা কি করব, আমরা গুগল আর্থে চলে যাব। গুগল আর্থে খুব সুন্দরভাবে কিছু জিনিস আমরা খুব সহজে বুঝে যেতে পারবো। চলো আমরা চলে যাই গুগল আর্থে। তো গুগল আর্থে যদি যাই তাহলে আমরা দেখব, হ্যাঁ দেখো গুগল আর্থে এইখানে এই যে দেখো এই বরাবর বা এই যে এইরকম এরকম কিছু রেখা টানা আছে, আবার কিছু রেখা আছে উপর থেকে নিচে, কিছু রেখা আছে ডান থেকে বামে বা বাম থেকে ডানে। এই রেখাগুলা কিভাবে আসলো সেই বিষয়টা আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। সবাই আমরা খাতা কলম নিয়ে বসবো এবং ছবি আঁকানোর প্রিপারেশন নেব। তো আমরা যদি কি করি, আমরা যদি একটা পৃথিবী চিন্তা করি, পৃথিবী অবশ্যই একটা গোলকের মতো, তাই না? পৃথিবী যদি একটা গোলকের মতো হয়, পৃথিবী যদি একটা গোলকের মতো হয়, তাহলে এই যে এইটাকে আমরা একটা গোলক চিন্তা করতে পারি। এখন এই গোলকটাকে যদি আমি 2 ভাগ করি, অর্থাৎ এটাকে স্লাইস করব, কেটে 2 ভাগ করে ফেলবো। কেটে যদি 2 ভাগ করে ফেলি তাহলে কি হবে, তাহলে আমি এই গোলকটারে 2টা অর্ধগোলকে পরিণত করব। এই যে এরকম একটা হবে অর্ধগোলক, এই যে এরকম একটা অর্ধগোলক হবে, এরকমই 2টা হবে। ধরলাম আমাদের আর এখানে যেহেতু স্পেস নাই তাই আমরা আর কথা না বাড়াই, আমাদের এরকম 2টা অর্ধগোলক হবে। ঠিক আছে, এখন এই অর্ধগোলকটাকে যদি আমরা একটু ভালো করে দেখি, অর্থাৎ আমরা এই অর্ধগোলকটাকে কি করব, এটাকে এই জায়গায় নিয়ে আসি। হ্যাঁ, এবার এই অর্ধগোলকটার আমি এই জায়গায় একটা কেন্দ্র চিন্তা করব।
দেখো এই অর্ধগোলকটার এই পৃষ্ঠের কেন্দ্রটা, অর্থাৎ উপরে যে বৃত্তাকার একটা পৃষ্ঠ থাকে অর্ধগোলকের, এক সাইডে বৃত্তাকার পৃষ্ঠ থাকে আর একদিকে কার্ভড পৃষ্ঠ থাকে, মানে হলো বক্রতল থাকে। তো যেদিকে সমতল আছে সেদিকে যেই বৃত্তাকার পৃষ্ঠটা আছে, এইটার যে বৃত্তের যে কেন্দ্র, অর্থাৎ উপরে পৃষ্ঠের যে বৃত্তের যে কেন্দ্র, এটা কিন্তু আমার গোলকেরও কেন্দ্র। আমার পৃথিবীর যে কেন্দ্র হবে, পৃথিবীকে দুই ভাগ করে যে বৃত্তাকার যে অর্ধগোলকটা পাওয়া যাবে, সেই অর্ধগোলকের বৃত্তাকার পৃষ্ঠের কেন্দ্র কিন্তু একই। আচ্ছা, তো এই কেন্দ্রটাকে বিবেচনা করব। এবার এই কেন্দ্রটাকে যদি আমরা বিবেচনা করি, খুবই খেয়াল করে দেখব, এই কেন্দ্রের পৃথিবীর উপর নিচ বরাবর আমি একটা দাগ দিতে পারি। দাগ দিলে আমি কি পাবো? একটা যদি সরলরেখা টানি তাহলে আমি একটা অক্ষ পাবো। তাহলে এইটাকে বলতেছে অক্ষ বা অ্যাক্সিস। এটাকে কি বলতেছে? অ্যাক্সিস বা অক্ষ। ঠিক আছে, এটা আমার বোঝা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন অ্যাক্সিস বা অক্ষ যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আগাইতে পারি। এখন কি করব? এই অ্যাক্সিস বা অক্ষ এইটাকে আমি আরেকটা দিব এখানে। কেন দিচ্ছি আমি বুঝাচ্ছি। এখন আমি এইখানে যেই দাগটা দিছি সেইটা কি জিনিস সেটা আমরা পরে বুঝাচ্ছি। জাস্ট এটাকে একটা রেফারেন্স দাগ ধরে নেই। হ্যাঁ, ধরে নিলাম যে এই বরাবর একটা দাগ আছে। ওকে, এই বরাবর যদি একটা দাগ থাকে তাহলে এই দাগ দুইটার মধ্যবর্তী কোণ কত? তোমরা আমাকে কমেন্টে তাড়াতাড়ি জানাও যে এই দুইটা দাগ এরা যদি পরস্পর লম্ব হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? তোমরা সবাই জানো, এটা সবারই পড়া। এটা হবে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। এখন তোমরা চিন্তা করে দেখো যে 90 ডিগ্রি যদি হয় তাহলে আমার এইখানেও 90 ডিগ্রি হয়, এইখানেও 90 ডিগ্রি হয়, এইখানেও 90 ডিগ্রি হয় এবং এইখানেও 90 ডিগ্রি হয়। কিন্তু এই জায়গায় একটা ক্যাচ আছে। ক্যাচটা কি আমি তোমাকে বলি। ধরো আমি সব কিছু কনসিডার করলাম না, আমি যে কোনো এক সাইডের বিষয়টাকে এখন কনসিডার করব। ব্যাপারটা যা বলতে যাচ্ছি সেটাকে খুব সহজ করে বললে হয় এরকম। ধরো আমি এইবার ওই অর্ধগোলকটাকেই এই অর্ধগোলকটাকেই চিন্তা করতেছি। জাস্ট এই বরাবর একটা দাগ আছে, এই বরাবর একটা দাগ আছে, এটাকে আমরা অক্ষ নাম দিয়ে দিছি। এইটার নাম আমরা এখনো শিখি নাই, শিখবো। ওকে, এখন আমি কি করলাম? এইখান থেকে 30 ডিগ্রি একটা কোণ নিলাম। 30 ডিগ্রি একটা কোণ নিলাম। খুব ভালো করে খেয়াল করে দেখবো 30 ডিগ্রি কোণ মানে কি। হ্যাঁ, 30 ডিগ্রি একটা কোণ নিছি। এখন চিন্তা করে দেখো, তুমি যদি এই বৃত্তের এইখানে 30 ডিগ্রি নাও তাহলে তুমি গোলকেরও ওই পৃষ্ঠের 30 ডিগ্রি কোণের কথা চিন্তা করো। অর্থাৎ এটা যদি একটা অর্ধগোলক হয়, এই 30 ডিগ্রি বরাবর তুমি যদি কলমটা ধরে গোলকটাকে ঘুরাইতে থাকো তাহলে তুমি দেখবা যে এটা যদি গোলক হয়, তাহলে গোলকের এই বরাবর একটা দাগ হয়ে গেছে, এই বরাবর একটা দাগ হয়ে গেছে। এটা যদি গোলকের মাঝখানে হয় তাহলে 30 ডিগ্রি বরাবর এখানে এরকম পিছন দিয়ে ঘুরে আসবে আবার দাগটা। আমি জাস্ট এটা বোঝানোর জন্য বলছি, এটা কেউ লিখবো না। হ্যাঁ, এটা কেউ লিখবো না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, তাহলে কি হবে? এটা যদি মধ্যবর্তী দাগ হয় তাহলে এই বরাবর একটা দাগ হয়ে যাবে। এবং খুবই ভালো করে খেয়াল করে দেখবো যে আমরা যদি গোলকটার উপরে কলম দিয়ে ধরে জাস্ট ঘুরাইতে থাকি, ঘুরানোর পরেও আমাদের মনে হবে আমরা সরলরেখায় গেছি, কিন্তু উপর দিয়ে দেখলে দেখবো যে আমরা যেটা আঁকে ফেলছি সেটা হলো বৃত্ত। কারণ আমরা গোলকের পৃষ্ঠে কলম ধরেছিলাম, সরলরেখা গেলেও যেহেতু গোলকের পৃষ্ঠটাই বাঁকানো তাই এটা একটা বক্ররেখা বা বৃত্ত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি যা বলতে চাচ্ছি সেটা হলো এই যে এই 30 ডিগ্রি বরাবর, এই বরাবর যদি আমি কলম ঘুরাই তাহলে এইরকম একটা দাগ পাবো, এইরকম একটা দাগ পাবো যেটা গোলকের চারদিকে ঘুরে আসছে। ঠিক আছে, এরকম 30 ডিগ্রির জন্য যেরকম পাইছি, 60 ডিগ্রির জন্য এরকম পাবো, 45 ডিগ্রির জন্য এরকম পাবো। আচ্ছা, আমি আলাদা আলাদা কালার দিয়ে দেখাই তাহলে ভালো হবে। ধরলাম 60 ডিগ্রির জন্য এটা পাইছি, লাল কালারের একটা, সেটা দাগটা দিলাম, সেটা পাইছি। ধরলাম 45 ডিগ্রির জন্য এই বেগুনি কালারের যে দাগটা দিছি এটা পাইছি। তার মানে প্রত্যেকটা ডিগ্রির জন্য আমি পুরা এই যে এই বরাবর উপরে আমি কি পাইতেছি? একটা এরকম দাগ পাইতেছি। তাহলে ভালো করে খেয়াল করি, আমি এরকম কয়টা দাগ পাইতে পারি যদি প্রত্যেকটা ডিগ্রির জন্য একটা দাগ থাকে? খুবই সহজ, যে 1 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত টোটাল দাগ থাকা উচিত 90টা, তাই না?
1 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত টোটাল দাগ থাকা উচিত 90টা। এই দাগটা বাদ দিয়ে, এই দাগটা আমরা পরে শিখবো, এটা আমরা পরে কথা বলবো, ঠিক আছে? তাইলে এরকম 90 ডিগ্রিটা মানে থাকার পরে, 90টা ডিগ্রি থাকার পরে আমাকে উপরের যেহেতু কথা চিন্তা করা হইলো, নিচের কথা কি এটাও চিন্তা করা উচিত। তো আমার নিচেও দেখো খুবই একবারে সেমভাবে এই যে এই বরাবর যদি আমি 30 ডিগ্রি নেই, তাহলে 30 ডিগ্রির জন্য প্রথমে পাবো এই দাগটা। এরপরে যদি আমি 45 ডিগ্রি নেই, 45 ডিগ্রি নেই, 45 ডিগ্রির জন্য পাবো এই দাগটা। এরপরে যদি আমি 60 ডিগ্রি নেই, 60 ডিগ্রির জন্য পাবো এই দাগটা। এরপর যদি আমি 90 ডিগ্রি পাই, দেখো তো এখন কি হচ্ছে, 90 ডিগ্রির জন্য কি আমি আসলে কোনো দাগ পাবো না? কেন পাবো না? কারণ 90 ডিগ্রি আসলে এইখান থেকে লম্ব বরাবর, এখানে আমি আর কিছু আঁকতে পারবো না, এটার উপরে জাস্ট কলম রেখে ঘুরাইতে হবে। তার মানে 90 ডিগ্রি কিন্তু আসলে কোনো দাগ না, এটা একটা বিন্দু। এটা কি বিন্দু? তার মানে উপরেও 90 ডিগ্রি আর নিচেও 90 ডিগ্রিতে আমরা কোনো দাগ পাইতেছি না, বিন্দু পাইতেছি। তাহলে আমরা টোটাল রেখা পাইলাম কয়টা? উপরে 89টা হইলো, এখন নিচেও হইলো 89টা। তাহলে 89 89 কয়টা হইলো? 178টা হইলো ভাই, 178টা হইলো। আর এই যে একটা আছে যেটার কথা আমরা পরে বলবো, তাহলে টোটাল 179টা ডিগ্রি হয়েছে, মানে 179টা দাগ হয়েছে। এই দাগগুলা বড় বড় দাগ। হ্যাঁ, এখন যেটা আমাদের বোঝার বিষয় যে এই দাগগুলাকে বা এই যে যে দাগগুলা দিলাম এটাকে কি বলে? এই দাগগুলার একটা সুন্দর নাম আছে, সেটা হলো সমাক্ষ রেখা। কি রেখা ভাই? সমাক্ষ রেখা। তার মানে এই প্রত্যেকটা একটা সমাক্ষ রেখা। কিন্তু এই জায়গায় একটা ঝামেলা হয়ে গেছে, দেখো তোমরা খেয়াল করলে বুঝতে পারবা যে দেখো 30 ডিগ্রির জন্য আমি এখানে একটা দাগ পাইছি, আবার 30 ডিগ্রির জন্যই আমি এইখানে আরেকটা দাগ পাইছি। একই ডিগ্রির জন্য দুই জায়গায় দুইটা দাগ হয়ে গেছে। এখন এইটার তো একটা সমাধান করা দরকার। তো এটার সমাধানটা করা হয়েছে এইভাবে যে এই দিকগুলার এক একটা নাম দেওয়া হয়েছে। যেমন উপরের দিকটার নাম দিয়েছি আমরা উত্তর, আর নিচের দিকটার নাম দিছি আমরা দক্ষিণ, ঠিক আছে? তাহলে উপরের দিকটার নাম যেহেতু উত্তর দিছি, তাই উপরের এই ডিগ্রিগুলো লাস্টে লেখা হয় এন বা উত্তর বা নর্থ, ঠিক আছে? আর নিচের দিকে যেগুলো আছে সেগুলো লাস্টে লেখা হয় এস বা সাউথ। এখন দেখো প্রত্যেকটা ডিগ্রির নামের শেষে যেহেতু তার দিক দেওয়া হয়ে গেছে, তাই কি হয়েছে, প্রত্যেকটা ডিগ্রির আলাদা আলাদা নাম হয়ে গেছে। এখন এদের প্রথমে 30 ডিগ্রি থাকলেও এর লাস্টে যেহেতু নর্থ আছে, তার মানে আমি বুঝতেই পারতেছি নর্থ যেহেতু আছে তার মানে উপরের দিকে হবে। তাই 30 ডিগ্রি নর্থ মানে হলো উপরের দিকে 30 ডিগ্রি কোণ বরাবর গেলে যদি একটা দাগ আঁকি, যেই দাগটা পাবো সেই দাগটা। আর নিচের দিকে 45 ডিগ্রি কোনটা হবে, যেটা আমরা দক্ষিণ দিকে গেলে 45 ডিগ্রি কোণে যেই দাগটা দিব সেইটা হবে 45 ডিগ্রি সাউথ, 45 ডিগ্রি সাউথ। এতটুকু কি বুঝছি ভাইয়া আমরা ক্লিয়ার? এতটুকু যদি আমরা ক্লিয়ার থাকি তাহলে আমরা যা করছি যা বুঝছি সেটা কি করব, সবচেয়ে বেস্ট বিষয় আমি যদি কোনো কিছু বুঝছি কিনা সেটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো আমার বন্ধুকে আমি বুঝাবো। আমার বন্ধুকে যদি আমি বুঝাতে পারি তাহলে আমি দেখব যে আমি নিজেও বুঝছি, কারণ এটাই হলো গিয়া লার্নিংয়ের সবচেয়ে বেস্ট স্কিল। এই স্কিলটা নিয়ে সবার প্রথমে কথা বলছিলেন রিচার্ড ফাইনম্যান, আমার খুবই প্রিয় শিক্ষক। যদি ওনার ক্লাস কখনো পাইনি, উনি ক্যালটেকে পড়াইতেন। তো যাই হোক, উনি মারা গেছেন। হ্যাঁ, এটা নিয়ে আবার কেউ ঘাটাঘাটি করো না, বললো যে সাদিদ ভাইয়ের টিচার বলছে। না, আমি ওনার অনেক কিছু ফলো করি, ওনার অনেক ফিলোসফি আমার পছন্দ, এর জন্য বললাম। আচ্ছা যাই হোক, এখন আমরা আগাই, আমরা আরও কিছু শিখব। আচ্ছা, একটু আগে আমি দেখো বৃত্তটাকে যখন ভাগ করছিলাম বা গোলকটাকে, সরি ভুল বলেছি, গোলকটাকে, বৃত্ত আর গোলক কিন্তু এক না ভাইয়া, কি একটু পার্থক্য আছে এটা আমরা একটু শিখে নেই। চলো, বৃত্ত মানে হলো এই যে এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। আর গোলক হলো ভাইয়া, গোলক কি জিনিস ভাই? তাহলে গোলক হলো, চলেন আমরা দেখি গোলক কি। গোলক হলো ভাই এইটা। কারণ তোমার কথা হইতে পারে ভাই ওইটা আর এইটার মধ্যে পার্থক্য কি? অবশ্যই একটা পার্থক্য আছে। দেখো এটাকে দেখতে গোল মানে এরকম বৃত্তাকার লাগলেও এটা কিন্তু আসলে বৃত্তাকার না। এটা দেখো এরকম ঘুরানো যাইতেছে, তার মানে কি এটার আসলে তলটা যেটা আছে সেটা আসলে কার্ভড, কিন্তু ওইটার তল কিন্তু কার্ভড না। দেখো এটার তল কিন্তু কার্ভ না, এটা সমান, এটা এরকম চাপ দিয়ে রাখা যায়।
তার মানে যেটা আমি বুঝাইতে চাইতেছি, খুবই সহজ, কঠিন না করি ব্যাপারটা, সেটা হলো বৃত্ত একটা 2 ডাইমেনশনাল বস্তু। বৃত্ত একটা কি বস্তু? 2 ডাইমেনশনাল বস্তু। অপরদিকে গোলক হলো একটা 3 ডাইমেনশনাল বস্তু। অর্থাৎ গোলকের কি কি আছে ভাই? গোলকের আছে এক্স অ্যাক্সিস আছে, মানে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আছে একটা, প্রস্থ আছে একটা, উচ্চতা আছে একটা, উচ্চতা আছে একটা। আর বৃত্তের কি? বৃত্তের ভাই উচ্চতা নাই, খালি দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। আচ্ছা, এখন আমরা দেখি, যদি আমরা পৃথিবীকে একটা গোলক হিসাবে চিন্তা করি, তাহলে গোলকের মধ্যে আমরা কি দেখব? গোলক একটা সুন্দর সমান চারদিকে সিমেট্রিক্যাল বস্তু। তো গোলককে আমরা যেখানে দিয়েই ভাগ করি না কেন, যদি কেন্দ্র দিয়ে ছেদবিন্দু যায়, তাহলে গোলকটা অবশ্যই সমান সমান 2টি ভাগে বিভক্ত হবে। এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। তো আমরা কি করব? আমরা মনে মনে একটা গোলক চিন্তা করব এবং গোলকটাকে কেন্দ্রবিন্দু দিয়ে ছেদ করব, 2 ভাগ করে ফেলব। 2 ভাগ করার পরে যেহেতু সমান সমান 2 ভাগ হয়েছে, তাই যে কোনো একটা ভাগ নিয়ে আমি চিন্তা করব। ধরে নিলাম যে সেই ভাগটা হলো আমার এরকম, হ্যাঁ, অ্যান্ড এই ভাগটার পিছনের একটা অংশ আছে, এরকম হবে আসলে দেখতে, কিন্তু পিছনের অংশটা যেহেতু বক্র এবং আমাদের এই কাজে লাগছে না, সেটা নিয়ে আমরা আর চিন্তা করব না। আমরা সমতল বা যেই পার্টটুকু সমান বা সমতল বা একই তলে আছে, সেই তলটা নিয়ে চিন্তা করব। তাহলে চলো আমরা চিন্তা করি। আমরা কি করব? প্রথমে এটার কেন্দ্রটা চিহ্নিত করব। এবার কেন্দ্র দিয়ে উপর থেকে নিচে একটা দাগ দিব, যেটা কেন্দ্র দিয়ে যেতে হবে, অবশ্যই কেন্দ্র দিয়ে যেতে হবে। ঠিক আছে, কেন্দ্র দিয়ে গেল। আচ্ছা, এখন এই দাগটার আমরা একটা নাম দিয়ে দিব, নামটা হবে অক্ষ। কি হবে নাম? অক্ষ। তাহলে নাম হইল অক্ষ। অক্ষ ইংরেজিতে আমরা বলি অ্যাক্সিস, অ্যাক্সিস, অ্যাক্সিস বা অক্ষ। ঠিক আছে, এখন আমরা এখানে মুছে দেই, কারণ আমাদের এখানে কাজে লাগবে। এখন এই বরাবর যেহেতু একটা দাগ নিছি, আমরা এই বরাবরও একটা দাগ নিব। দাগটার নাম আমরা পরে দিব, কারণ এই দাগটা নিয়ে আরো অনেক বিস্তর পড়াশোনা আছে, সেগুলো আমরা করব। আচ্ছা, এখন এখানে একটা বিষয়, এই অক্ষর উপরের দিক আর নিচের দিক যেই পয়েন্ট দুইটা আছে, এই দুইটা পয়েন্টের আলাদা আলাদা নাম আছে। নামগুলো আমরা দিছি কি কি? একটা নাম দিছি আমরা নর্থ পোল, আরেকটা নাম আমরা দিছি সাউথ পোল। নর্থ পোল আর সাউথ পোল যদি আমরা বুঝতে পারি, অর্থাৎ এই পয়েন্টটা উপরের পয়েন্টটাকে আমরা নর্থ পোল দিছি, এই পয়েন্টটা নিচের পয়েন্টটা সাউথ পোল দিছি। এখানে আসলে বুঝার কিছু নাই, ইচ্ছা করে নাম দিয়ে দিছে। এখানে আসলে কোনো ফ্যান্সি ব্যাপার স্যাপার নাই, জাস্ট মনে হয়েছে যে এটা নর্থ পোল, তাই নর্থ নাম দিয়ে দিছে। এটা কে দিছে, কোথা থেকে আসছে, এটা আমাদের আসলে অজানা। এটা জাস্ট কনভেনশনালি, বাই কনভেনশন, এটার নাম নর্থ পোল, এটার নাম সাউথ পোল, দ্যাটস ইট। এখানে আর আসলে বুঝার কিছু নাই। হ্যাঁ, এখন আমি যেহেতু এইখানে একটা দাগ দিয়ে দিছি, আমার কি হয়েছে দেখো, 4টা ভাগ হয়ে গেছে। এই বৃত্তটা, উপরের বৃত্তের যে পৃষ্ঠটা, এটা 4টা ভাগ হয়ে গেছে এবং প্রত্যেকটা ভাগে কেন্দ্রে একটা নির্দিষ্ট কোণ উৎপন্ন করছে এবং কোণগুলো সমান। হ্যাঁ, কোণগুলো সমান এবং কত ডিগ্রি, এইটা তোমাদের কাছে আমার কোশ্চেন। তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো, আমাকে জানাও যে এই কোণগুলো কত ডিগ্রি করে। খুবই সহজ, এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি কোণ করে। আমি দেখো লম্ব আঁকায় দিছি যাতে সহজ হয় বুঝা। ওকে, এখন 90 ডিগ্রি হইলে আমার কি করতে পারে, আমি প্রত্যেকটা ডিগ্রির জন্য এখানে একটা দাগ দিতে পারি। ধরলাম যে এটা 10 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, এরকম করে করে 90 ডিগ্রিতে গেল। এখন যদি তাই যায়, তাহলে এই 10 ডিগ্রি, এটা যে 20 ডিগ্রি, এটা যে 30 ডিগ্রি। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এটা কি খালি এই জায়গাতেই 30 ডিগ্রি বা এই জায়গাতেই 20 ডিগ্রি বা এই জায়গাতে 10 ডিগ্রি? আমি যদি ঠিক পরবর্তীতে এই রেখাটার সমান্তরালে, এই রেখাটার সমান্তরালে এর পরের বিন্দু নেই পিছন দিকে, তাইলেও কিন্তু 30 ডিগ্রি পাবো, আবার এই 10 ডিগ্রি পাবো। আবার যদি সামনের দিকে আসি, তাহলেও কিন্তু 10 ডিগ্রি পাবো। তার মানে আসলে এই জায়গা, এখান থেকে 10 ডিগ্রি বরাবর আমি এই পুরা বৃত্ত ঘুরে এসে আবার এখানে আসতে পারবো। এই সবগুলা জায়গা, এই সবগুলা
পয়েন্ট, যেই পয়েন্টে এই রেখাটা হয়েছে সবগুলাই আসলে কেন্দ্রের সাথে 10 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। খুবই সহজ একটা বিষয়। এই বিষয়টা আর খুবই সহজে রিয়েলাইজ করা যায় যদি আমরা কি করি, একটা বৃত্ত বা একটা গোলক নেই, গোলকের উপর যে কোনো একটা পয়েন্ট ধরি, পয়েন্ট ধরার পরে সেটা এই যে এই রেখাটার সমান্তরালে যদি আমি এরকম করে ঘুরাইতে থাকি, তাহলে আমি দেখব আবার ওই পয়েন্টে এসে পৌঁছাইছি। যদি আবার ওই পয়েন্টে এসেই পৌঁছাই, তাহলে আমি উপর দিয়ে দেখব যে আমি আসলে একটা বৃত্ত এঁকে ফেলছি। কিন্তু আমি আসলে সরল রেখা আঁকতে চাইছিলাম, কিন্তু কেন পারলাম না? কারণ গোলকের পৃষ্ঠতল বক্র ভাইয়া, এই জন্য গোলকের পৃষ্ঠতলের উপর ধরে যদি আমি সরলরেখা আঁকার চেষ্টা করি, সেটা আর সরল থাকে না, সেটা বক্ররেখা হয়ে যায়, এবং স্পেসিফিক্যালি গোলকের ক্ষেত্রে সেটা হয় একটা বৃত্ত। হ্যাঁ, এতটুকু বুঝলে চলো আমরা কন্টিনিউ করি, আমরা আগাই। তাহলে 20 ডিগ্রির জন্য একটা পাবো, 30 ডিগ্রির জন্য একটা পাবো। এই যে রেখাগুলো পাইতেছি, এই রেখাগুলোর নাম হলো ভাইয়া কি? অক্ষরেখা বা সমাক্ষ রেখা। সমাক্ষ রেখা, সমাক্ষ রেখা, সমাক্ষ রেখা। ওকে, সমাক্ষ রেখা যদি আমি বুঝতে পারি তাহলে আমরা পরবর্তীতে আগাইতে পারবো। আচ্ছা, এখন তুমি দেখো উপরের দিকে যেরকম 90 ডিগ্রি পর্যন্ত আমি যাইতে পারি, এরকম নিচের দিকেও আমি 90 ডিগ্রি যাইতে পারি। এখন উপরের দিকে যদি প্রত্যেকটা ডিগ্রি জন্য একটা রেখা ধরি আমি, তাহলে কয়টা রেখা পাবো? প্রত্যেকটা ডিগ্রির জন্য যদি আমি একটা রেখা পাই, অর্থাৎ প্রত্যেকটা পূর্ণ সংখ্যার ডিগ্রির জন্য যদি আমি একটা রেখা পাই, যেমন 1 ডিগ্রির জন্য একটা, 2 ডিগ্রির জন্য একটা, এরকম আমি কয়টা রেখা পাবো? তোমাদের কাছে এটা আমার কোশ্চেন, তোমরা কমেন্ট করে জানাও তাড়াতাড়ি। তোমরা অনেকেই হয়তো কমেন্ট করছো যে 90টা রেখা পাবো। আসলে 90টা রেখা পাবো না। কেন পাবো না? কারণ এইখানে আমি যদি 90 ডিগ্রিতে যাই, তাহলে আমি দেখব যে আর কোনো রেখা পাচ্ছি না, আমি ডিরেক্ট নর্থ পোলেই পৌঁছায় গেছি। নর্থ পোলে যেই জায়গায় পৌঁছাবো ওই জায়গা ধরে আমি যতই কলম ঘুরাই না কেন, আমি কিন্তু ওই বিন্দুটাতেই থাকতেছি। তাহলে ওইটা আসলে আর কোনো রেখা থাকতেছে না, ওইটা হয়ে যাচ্ছে একটা বিন্দু। তাই 90 ডিগ্রিকে আমরা বাদ দিয়ে যদি চিন্তা করি, তাহলে আমি টোটাল 89টা ডিগ্রি বা রেখা পাচ্ছি, 89টা রেখা পাচ্ছি। নিচের দিকেও ঠিক সেম, আমি যদি এই বরাবর 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি এরকম করি, তাহলে নিচের দিকেও আমি 89টা রেখা পাবো। এখন একটা বিষয় আছে যেটা খুবই বোঝার ইম্পর্টেন্ট, সেটা হলো এইখানে উপরে যেরকম 10 ডিগ্রি আছে, নিচেও সেরকম 10 ডিগ্রি আছে। উপরে যেরকম 20 ডিগ্রি আছে, নিচেও সেরকম 20 ডিগ্রি আছে। তাহলে এইটা তো একটা ঝামেলাপূর্ণ বিষয় হয়ে গেল। কারণ আমি যখন বলছিলাম যে আমরা এগুলো ইউজ করতেছি যাতে একটা নির্দিষ্ট জায়গাকে স্পেসিফাই করে দিতে পারি। এখন দেখো এইখানে প্রথম যে ঘাপলা হয়েছে যে আমি 10 ডিগ্রি বললে একটা বিন্দু পাইতেছি না, এরকম অনেকগুলা বিন্দু পাইতেছি। আবার এখন আরেক ঝামেলা হয়ে গেছে যে এখন 10 ডিগ্রি পাইলে খালি এই জায়গায় বিন্দু পাইতেছি না, এখন এই জায়গায়ও বিন্দু পাই যাইতেছি। এটা একটা বিশাল ঝামেলা হয়ে গেছে। এখন এই ঝামেলাটা খুবই সহজ করা যায় কিভাবে? যদি আমরা এই ডিগ্রি নামগুলো একটা স্পেসিফাই করে দেই যে এটা হলো 10 ডিগ্রি উপরে, এটা হলো 10 ডিগ্রি নিচে। তো সেটাই করছে যারা এই ম্যাপটা নিয়ে চিন্তা ভাবনা করছে, তারা বললো যে যেহেতু এটা উপরের দিকে, আর উপরের দিকে মানে হলো নর্থ, তাইলে এটা হলো 10 ডিগ্রি নর্থ, আর যেহেতু এটা নিচের দিকে মানে হলো সাউথ, তাই এটা হলো 10 ডিগ্রি সাউথ। এরকম করে সবগুলা ডিগ্রি না শেষে তারা কি করলো, নামের প্রথম অক্ষর যোগ করে দিছে। অর্থাৎ 10 ডিগ্রি হয়ে গেছে 10 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নিচের দিকে হয়ে গেছে 20 ডিগ্রি সাউথ। এতটুকু ক্লিয়ার? তোমরা যদি ক্লিয়ার থাকো তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে আমাকে জানাও। আচ্ছা, এখন আমরা যেহেতু সমাক্ষ রেখা চিনে গেছি, এখন আমাদের একটা বিষয় আছে যেটা শিখতে হবে, সেটা হলো অক্ষাংশ কি জিনিস ভাই। অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এই দুইটা নামের সাথে আমরা অনেকবার শুনছি, অনেক জায়গায় শুনছি, গ্লোবের মধ্যেও দেখা যায়, ইংরেজিতে লেখা থাকে মাঝে মাঝে লঙ্গিটিউড আর ল্যাটিটিউড। আচ্ছা, অক্ষাংশ কি জিনিস বা ল্যাটিটিউড, এটা আমরা বোঝার চেষ্টা করি। অক্ষাংশ হচ্ছে এই সমাক্ষ রেখাগুলো যেই কোণটা উৎপন্ন করতেছে সেই কোণটাই হলো অক্ষাংশ। এখন খুব সহজে বুঝি, আমি ধরলাম যে এই যে পয়েন্টটা আছে গোলকের উপর, এই পয়েন্টটা বা এই পয়েন্টটা, এই দুইটা পয়েন্ট, এই পয়েন্ট দুইটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা বের করব, বা এটার অক্ষাংশ বের করব। খুবই সহজ, আমরা জাস্ট এটা কত ডিগ্রি দ্রাঘিমাংশের উপর, কত ডিগ্রি সমাক্ষ রেখার উপর আছে সেটা আমরা খালি খেয়াল করব। ধরলাম যে এটা 79 ডিগ্রি সমাক্ষ রেখার উপর আছে,
তার মানে এইটার অক্ষাংশ হলো কত? অক্ষাংশ হবে ভাই 79 ডিগ্রি। হইছে? তোমরা বলো সবাই, কমেন্ট করে জানাও হইছে নাকি, আমার কথাটার উত্তর হইছে নাকি। সঠিক উত্তর হলো 79 ডিগ্রি হবে না। কেন হবে না? এটা 79 ডিগ্রি দ্রাঘিমা সমাক্ষরেখার উপরে তো নাই, এইটা আছে 79 ডিগ্রি নর্থ। এই কথাটা ইম্পর্টেন্ট ভাই। 79 ডিগ্রি তো উপরেও আছে নিচেও আছে, উপরেরটার নাম নর্থ, নিচেরটার নাম সাউথ। 79 ডিগ্রি বললে ভাই কথাটা ভুল, কথাটা হবে না। আমাকে অবশ্যই বলতে হবে 79 ডিগ্রি নর্থ। যখন 79 ডিগ্রি নর্থ বলবো তখন আমি বুঝবো যে এই স্পেসিফিক রেখাটার কথা বলা হইতেছে। নাইলে ভাই আমি উপরের রেখার কথা বলতেছি না নিচের রেখার কথা বলতেছি, সেটা ক্লিয়ার না। সেটা আমার সবসময় ক্লিয়ার থাকতে হবে ভাই, বুঝছি? ওকে, তাহলে আমি এখন অক্ষাংশ চিনে গেছি, আমার এখন দ্রাঘিমাংশ চিনতে হবে। দ্রাঘিমাংশ চেনার জন্য আমার এরকম আরেকটা জিনিস বুঝতে হবে, বুঝার চেষ্টা করি জিনিসটা। এতক্ষণ আমি লম্বালম্বিভাবে পৃথিবীটাকে চিন্তা করছি, বা পৃথিবীটাকে দুই ভাগে ভাগ করে এরকম লম্বালম্বিভাবে ভাগ করছি। এখন আমরা এইভাবে স্লাইস করবো, আড়াআড়িভাবে ভাগ করলে স্ফিয়ারটা হবে এইরকম, ঠিক আছে? আড়াআড়িভাবে ভাগ করলে এরকম হবে। এখন এটার কেন্দ্র হবে ঠিক এই জায়গাতে, কেন্দ্রটা হবে এই জায়গাতে, এই জায়গাতে গোলকটার কেন্দ্র হবে। আচ্ছা, এখন এটা যদি কেন্দ্র হয় তাহলে আমি চিন্তা করো, আমি যদি এইখানে একটা দাগ দেই আর বলি যে এইটা যদি 0 ডিগ্রি হয় ভাই, এটা যদি 0 ডিগ্রি হয়, এটা যদি 0 ডিগ্রি হয়, খেয়াল করি ব্যাপারটা। এরপরে এইটা তাহলে কত ডিগ্রি হবে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি, এরকম করতে করতে এই জায়গায় আসবে কত ডিগ্রি ভাই? 90 ডিগ্রি, ঠিক আছে? আবার এই দিকে যাবে কত ডিগ্রি ভাই? 180 ডিগ্রি। এতটুকু কি বুঝছি ভাই? হ্যাঁ, কোনটা কত ডিগ্রি? এখানে 90 ডিগ্রি, এরপর 91 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এরকম করতে 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 এই জায়গায় 180 ডিগ্রি আসবে। এখন আমি চাইলে এর চেয়ে বেশি এই দিকে যাইতে পারি, এখানে 181 ডিগ্রি ধরতে পারি, কিন্তু আমি তা ধরবো না। আমি কি করব? আবার এই পাশের থেকে ক্যালকুলেশন করা শুরু করব। তাহলে এখানে আবার হবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি, এরকম করতে 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 এই জায়গায় চলে আসবে। এই জায়গায় কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি আবার। এখন আবার এইভাবে করতে 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 এই জায়গায় আবার আসবে 180 ডিগ্রি। এখন দেখো আগের মতো এই জায়গায়ও একটা সেম ঝামেলা হয়ে গেছে। আগে হয়েছিল উপরে না নিচে, এখন হয়েছে ডানে না বামে। এখন যেহেতু আমার এই ঝামেলাটা অ্যারাইজ হইতেছে, আমার জন্য সবচেয়ে সহজ হবে এই যে রেখাটা আছে, এই যে রেখাটা আছে যেটা আসলে 0 ডিগ্রি সমাক্ষরেখা, এই রেখার একটা নাম আছে। এই রেখাটার নাম হলো নিরক্ষরেখা। কি রেখা ভাই? নিরক্ষরেখা। এই নিরক্ষরেখাটা ভালো করে মনে রাখতে হবে, এটার আরেকটা নাম আছে ভাই, বিষুব রেখা। বিষুব রেখা। এই নিরক্ষরেখা বা বিষুব রেখা, এইটার একটা দিক ডিফাইন করে দিতে হবে। আমি বলে দিতে পারি যে এটা ডান দিক বাম দিক, বা ডান দিক বাম দিক, এটা খুব ভালো শোনায় না, এটার জন্য তারা একটা সুন্দর নাম দিছে। এইদিকে নাম দিছে তারা পূর্ব দিক বা ইস্ট, এদিকে নাম দিছে তারা পশ্চিম দিক বা ওয়েস্ট। খুবই সহজ, পূর্ব দিক মানে ইস্ট, পশ্চিম দিক মানে ওয়েস্ট। আচ্ছা, এখন ইস্ট আর ওয়েস্টের মধ্যে যে কাহিনীটা সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তার মানে এই জায়গায় যে পয়েন্টগুলো হবে সেগুলোর নাম হবে 90 ডিগ্রি ইস্ট, এদিকে যেটা হবে সেটার নাম হবে 90 ডিগ্রি ওয়েস্ট, এই জায়গায় যেটা হবে সেটা 180 ডিগ্রি ইস্ট, এদিক দিয়ে যেটা আসতেছে সেটা 180 ডিগ্রি ওয়েস্ট। এখন সমস্যা হলো 180 ডিগ্রি ইস্ট বা ওয়েস্ট দুইটা আসলে একই বিন্দু, কারণ এদিক দিয়ে 180 ডিগ্রি গেলে এদিক দিয়ে এই জায়গায় যাব, আর এদিক দিয়ে 180 ডিগ্রি গেলে এই দিক দিয়ে 180 ডিগ্রি যাব। তাই এটা আসলে ম্যাটার করতেছে না, এটা একটা বিন্দু, এই বিন্দুটা আসলে ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, একটা বিন্দু, এটারে আমরা ইস্ট ওয়েস্ট যেটাই বলি না কেন, বোথ আর রাইট, কিছু না বললেও আমি বুঝে নিব যে এটা আসলে 180 ডিগ্রি মানে যে বিন্দুটা 0 ডিগ্রি তার একবারে ঠিক বিপরীত বিন্দু। হ্যাঁ, এখন এই 0 ডিগ্রি বিন্দুটা কোথায় হবে এটা আগের থেকে ডিফাইন্ড। কিসের মতো? ওই যে আমরা যে রেখাটা ধরছিলাম না, অক্ষ, যেটা শুধু অক্ষ ধরছিলাম, অক্ষ, সেই অক্ষর মতো, অক্ষ যেরকম আমি আগের থেকে ডিফাইন করে দিছি যে কোথায় উত্তর মেরু আর কোথায় দক্ষিণ মেরু হবে, সেই 0 ডিগ্রিটাও আগের থেকে ডিফাইন্ড। অ্যাজ এ রেজাল্ট যেহেতু 0 ডিগ্রিটা আগের থেকে ডিফাইন্ড, তাহলে কি হইল?
আমি 0 ডিগ্রি যেহেতু ডিফাইন করেছি, তার মানে ওই রেখার সাপেক্ষে, ওই বিন্দুর সাপেক্ষে আমি সবগুলা পয়েন্ট বের করে ফেলতে পারতেছি। কেমনে? যদি ধরি আমি যে এই বিন্দুটা কই, তাহলে আমি দেখব কি, আমি প্রথমে এটার সমাক্ষ রেখা যেটা আছে সেটা চিন্তা করব, এই পয়েন্টটার সমাক্ষ রেখা চিন্তা করব। তাহলে এই পয়েন্টটার সমাক্ষ রেখা কই হবে? ধরে নিলাম যে এই পয়েন্টটার সমাক্ষ রেখা হবে এই যে এই বরাবর যাবে, ঠিক আছে? এই পয়েন্ট, এই দাঁড়াও আমি একটু হিজিবিজি করে ফেলছি, ধরলাম এই পয়েন্টটা, তাহলে সমাক্ষ রেখা হবে, হ্যাঁ। এখন এই সমাক্ষ রেখাটা কি করব, এই যে 0 ডিগ্রি বরাবর এরকম ভাগ করব, তারপরে এই দিক দিয়ে দেখবো যে কত ডিগ্রি আসে। এখানে যত ডিগ্রি আসবে, এটা ধরলাম যে সমাক্ষ রেখা আছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি সমাক্ষ রেখার উপর আছে দিকটা, তাহলে এইটার অক্ষাংশ কত হবে? এটার অক্ষাংশ হবে 45 ডিগ্রি। আর এইবার আমি দেখব যে এই বিন্দুটা এই সমাক্ষ রেখার কেন্দ্র থেকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সেটাকে বলবো এইটার দ্রাঘিমাংশ। এটা ধরলাম যে 25 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই এটা হবে 25 ডিগ্রি দ্রাঘিমাংশ। ব্যাপারটা ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার হইলে আমরা কিন্তু দ্রাঘিমাংশ অক্ষাংশ একবারে ফুল ক্লিয়ার শিখে ফেলছি ভাই, আমাদের আর কোনো ঝামেলা হওয়ার কথা না। এখন দেখো, তুমি পৃথিবীর উপর যে কোনো বিন্দুই চিন্তা করো না কেন, এই অক্ষাংশ আর দ্রাঘিমাংশ এত পাওয়ারফুল যে তুমি সেই দুইটা দিয়ে, অর্থাৎ অক্ষাংশ আর দ্রাঘিমাংশ দিয়ে যে কোনো পয়েন্ট তুমি ডিফাইন করে দিতে পারবা খুবই সহজে। এটা আমরা দেখবো, হ্যাঁ, আমরা দেখবো, আমরা বুঝবো, আমরা শিখবো, আমরা সব কিছু করবো। আগে আমি যেতটুকু বলেছি এটুকে যদি কারো কোনো সমস্যা থাকে, অথবা ভাইয়া কোথাও যদি স্লিপ অফ টাং থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাও। আমি খুব আগ্রহ নিয়ে তোমাদের কমেন্টগুলো পড়ি, আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দিব। ঠিক আছে, চলো আমরা দেখি পরে কি লেখছে। তাহলে ভাইয়া এতটুকু ক্লিয়ার হইলে চলো আমরা আগাই, আমাদের পড়া আগানো উচিত। এখানে দেখো ওই যে বিষয়গুলো নোট করার জন্য দিছে, তোমরা সবাই অবশ্যই বইয়ে পেন্সিল দিয়ে বিষয়গুলো নোট করে রাখবা। ওকে, এবার কি বলছে, অনুসন্ধানী পাঠ বইয়ের ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় এবং অঞ্চল সমূহ এই অধ্যায়টার যাইতে বলছে, এবং বলছে এই অধ্যায়ের ভৌগোলিক স্থানাঙ্কের অংশটুকু পড়ে দলে আলোচনা করো। অর্থাৎ আমাকে বলছে যে আমার যে অনুসন্ধানী বইটা আছে ওইটা নিব, ওইটা নিয়ে আমার ফ্রেন্ডদের সাথে আলোচনা করে এই বিষয়গুলো, অর্থাৎ ভৌগোলিক স্থানাঙ্ক, এই স্থানাঙ্কর মধ্যে আসলে দুইটা জিনিসই লাগে আমার, অক্ষাংশ আর দ্রাঘিমাংশ, যে দুইটা জিনিসই আমি তোমাকে বুঝাই দিছি ভাইয়া। আর ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় এবং অঞ্চল সমূহ এই অধ্যায়টা নিয়েও আমাদের বিস্তারিত ক্লাস আছে, সেটা লিঙ্ক ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে চেক করে নাও। আচ্ছা, অধ্যায়ের ভৌগোলিক স্থানাঙ্কের অংশটুকু পরে দলে আলোচনা করো। আচ্ছা, আলোচনা করব আমরা। আচ্ছা, এবার অক্ষাংশ কিভাবে বের করা হয় এটা আমরা দেখলাম না ভাই, কেবলই দেখলাম না অক্ষাংশ কিভাবে বের করা হয়, সেই অংশটুকু এই অধ্যায় থেকে পড়ে নাও। অক্ষাংশের মাপ নেবার জন্য তোমাদের বানানো মডেলটা কেটে বোঝার চেষ্টা করলে সেটা আরো ব্যবহারযোগ্য থাকবে না। কাজেই নিরেট গোলাকৃতি বস্তু নিয়ে এই পর্যবেক্ষণটি করতে পারো, যেমন পেয়ারা বা কমলা। এখন আমার কাছে একটা পেয়ারা আছে, পেয়ারা নাই অ্যাকচুয়ালি, কমলা আছে একটা, এই যে কমলাটা, এখন এইটাকে যদি আমি কেটে আমি যদি স্লাইস করি, তাহলে ব্যাপারটা একটু সুন্দর ভিজুয়াল হয়। চলো আমরা কাজটা করি। তো চলো আমরা কমলাটা কেটে এটা একটু বোঝার চেষ্টা করি। আমরা কমলাটাকে দুইভাবে কাটতে পারি। একটা হলো কমলাটাকে যদি আমি বরাবর, এই যে এইটা পৃথিবী, দেখো পৃথিবী কিন্তু কমলা লেবুর মতো উপর থেকে নিচের দিকে একটু চাপা, ঠিক এরকম, কিন্তু এতখানি চাপা না, খুবই অল্প, খুবই সামান্য, বোঝা যায় না। তবে আমরা যদি ধরে নেই যে এটার উত্তর আর দক্ষিণ মেরু, এবং এই যে আমি কাছে থেকে দেখাইলে এটা উত্তর আর দক্ষিণ মেরু, এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, এটা, তাহলে এই যে রেখাটা হবে সেটা হবে নিরক্ষরেখা বা বিষুব রেখা। আমরা চলো এটা মার্কার দিয়ে দাগায় দেখাই, এই যে এই বরাবর, ঠিক আছে ভাই, একবার মাঝখান বরাবর। দেখো এই যে আমি এখানে ধরে যদি এটা ঘুরাইতে থাকি, তাহলে দেখো ভাই আবার একই পয়েন্টে পৌঁছাইছি। আমি সরলরেখা আঁকতে গেছি, কিন্তু দেখো ভাই উপর দিয়ে দেখো বৃত্ত হয়ে গেছে। আমি ধরো এই যে অক্ষাংশের ব্যাপারটা বলছিলাম, ধরো যে এই পয়েন্টটা ধরে যদি আমি ঘুরাইতে থাকি ভাই, তাহলে দেখো সরলরেখা আঁকতে গেছি কিন্তু বৃত্ত হয়ে গেছে। হ্যাঁ, খুবই সহজে বুঝবো আমরা। এখন আমরা কি করব, যে আমরা এটাকে কাটবো। কাটলে কি হবে, কাটলে আমরা একটা জিনিস দেখতে পারবো সুন্দর করে। আগে আমরা কাটি, চলো এটাকে কাটা ফেলি। ওকে, এখন কমলাটা কাটার কারণে কি হয়েছে দেখো,
এখন আমি চিন্তা করলাম যে একটা কাটছি এরকম উপর নিচে আর আরেকটা কাটছি এরকম তলা, কারণ দুইটাই আসলে সমান, কমলা লেবু, প্যারা নাই কোনো। তো আমি চিন্তা করি যে এইটা হলো গিয়ে আমার প্রথম যে এক্সপ্লেনেশন দিছিলাম সেইটার মতো উপরে নিচে, তাহলে এইখান থেকে এটা হলো উত্তর মেরু, এটা হলো দক্ষিণ মেরু, এই উত্তর মেরু দক্ষিণ মেরু আর মাঝখানে এইটা একটা দাগ আছে। তাইলে এখন দেখো এই যে কমলার যে দাগগুলো দেখতেছো না সুন্দর সুন্দর ফালি ফালি, এই জায়গাগুলা বরাবর আমি যদি এখানে কলম ধরে এখানে ঘুরাইতে থাকি ভাই, তাহলে এই যে দেখো আমি এখন ডাইরেক্ট তোমাকে দেখাই, এই যে এখানে ধরে ঘুরাইতে থাকি ভাই, দেখো যে যেই দাগটা পাবো সেটা হবে একটা সমাক্ষরেখা। এইটা হলো এইখানে যত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে তত ডিগ্রির সমাক্ষরেখা। এরকম করে সবগুলা পয়েন্টে আমি কিন্তু একটা কি করতে পারতেছি, সমাক্ষরেখা বের করতে পারতেছি। এবার আসো দ্রাঘিমাংশ বোঝানোর জন্য আমি যেটা বুঝাইছিলাম যে এইখানে এই কমলাটা ধরো এই যে এরকম করে আছে, এটা হলো পৃথিবীর নিচের পার্ট। হ্যাঁ, এখন পৃথিবীর নিচের পার্ট হওয়ার কারণে এই যে এই যে চারপাশে যে সারফেস, এটা তো নিরক্ষরেখা, এটা আমরা আগেই পড়ছি। এখন এই যে মাঝখানে যে কেন্দ্রটা আছে না, এই কেন্দ্র থেকে এইখানে যে কোনো একটা পয়েন্টকে যদি আমি 0 ডিগ্রি ধরে নেই, তারপরে যদি আমি এদিকে আগাইতে থাকি তাহলে কিন্তু এদিকে আস্তে আস্তে ডিগ্রি বাড়তেছে, এই পর্যন্ত আসবে 180 ডিগ্রি। এরকম করে আমরা কোন দিকে গেলাম, বাম দিকে গেলাম। এবার আবার এইদিকে যদি আসি তাহলে আমি আবার ডান দিকেও 180 ডিগ্রি পর্যন্ত পিছনে আসতে পারবো। তাহলে এই ব্যাপারটা যদি আমি বুঝি, এই ব্যাপারটাই আমাকে বলছে যে আমি যেহেতু একটা মডেল তৈরি করছি তাই ওইটা আর ইউজ করবো না, ওইটা না ইউজ করে আমি কি করব, আরেকটা অন্য কিছু নেব, যেমন কমলা লেবু বা পেয়ারা নিয়ে সেটা ব্যবহার করে দাগ কেটে কেটে এটার উপর দেখবো। আর খেয়াল রাখবো যাতে কাটার সময় আমার যাতে ছুরি ব্যবহার করতে যেয়ে হাত না কাটে। দেখো না আমি কত সাবধানে ব্যাপারটা করছি, তোমরাও সাবধানতা অবলম্বন করবা। আচ্ছা, এবার চলো কি রয়েছে, পেয়ারার বা অন্য যে কোনো নিরেট গোলক যেটা পর্যবেক্ষণে ব্যবহার করছো, গায়ে অক্ষাংশ মেপে বিষুব রেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, মেরু রেখা ইত্যাদি এঁকে নাও। তোমাদের বানানো পৃথিবীর মডেল একইভাবে এই রেখাগুলো আঁকার চেষ্টা করো। এখন ভাই আমার কথা তো বুঝলাম, আমরা খালি বিষুব রেখার নাম শুনছি, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, এই মেরু রেখা, এগুলা কি জিনিস এগুলা তো ভাই শিখি নাই। চলো শিখে নেই। এখন দেখো বিষুব রেখার সাথে এই মাঝখানটা হলো বিষুব রেখা, মাঝখানটা যদি বিষুব রেখা হয় ভাই, তাহলে কর্কট ক্রান্তি রেখা আর মকর ক্রান্তি রেখা কোনটা ভাই? বিষুব রেখার থেকে উত্তরের দিকে অর্থাৎ উপরের দিকে আর নিচের দিকে সেম ডিস্টেন্স বরাবর দুইটা রেখা আছে যেগুলোর স্পেশাল বলা হয়। প্রথম দিকে আমরা একটা সোনালী রেখা দেখছিলাম, যে রেখাটা আমরা আবার দেখি চলো। এই যে দেখো এইখানে দেখো ট্রপিক অফ ক্যান্সার যেটা লেখা আছে, অর্থাৎ এই যে সোনালী গোল্ডেন কালারের উপরের দিকে যে রেখাটা আছে, এই রেখাটারই বলতেছে ভাই ক্যান্সার মানে কর্কট, তাহলে কর্কট ক্রান্তি রেখা। উপরের রেখাটারে কি বলতেছে, যে ইকুয়েটর মানে হলো ভাই বিষুব রেখা। ইকুয়েটর মানে কি রেখা? বিষুব রেখা। ইকুয়েটর মানে হলো বিষুব রেখা। তাহলে কর্কট ক্রান্তি রেখা কোনটা ভাই? এই যে এটা, যেই রেখাটা দিয়ে আমাদের বাংলাদেশ গেছে, এটা কি রেখা? কর্কট ক্রান্তি রেখার উপরে। অ্যান্ড এই রেখাটা কেন এত ইম্পর্টেন্ট? কারণ এই রেখার উপর যে সকল বিন্দু গেছে এগুলো আসলে ভাই নাতিশীতোষ্ণ হয়। কি হয় ভাই? নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ মানে কি? না শীত না উষ্ণ, একবারে পারফেক্ট টেম্পারেচার লিভিং এর জন্য। এই জন্য এইসব জায়গায় জীব বৈচিত্র্য ভাই বেশি হয়। জীব বৈচিত্র্য কি হয় ভাই? বেশি হয়। আচ্ছা, এরপরে নিচে আবার একটা দেখো রেখা আছে, এটা কিন্তু আমি উল্টা ধরছি গ্লোবটা, আমি কিন্তু এই যে কর্কট ক্রান্তি রেখা যেটার কথা বলছি সেটা কিন্তু ওই যে এইটা ভাই, এটা কিন্তু ভুলো না আবার। আচ্ছা, নিচে যে রেখাটা আছে সেটা হলো মকর ক্রান্তি রেখা। কি রেখা ভাই? মকর ক্রান্তি রেখা। আচ্ছা, এই যে দেখো ভাই এই ডিগ্রিটা হলো 22.5, মানে 45 ডিগ্রিকে অর্ধেক করলে যে ডিগ্রিটা আসে সেটা হলো 22.5। এই যে দেখো এই ডিগ্রিটা যদি আমি ধরে আগাইতে থাকি, আগাইতে 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 অবশ্যই আমরা বাংলাদেশ পাবো, কারণ আমরা কর্কট ক্রান্তি রেখার উপর বাংলাদেশ আছে এটা জানি। আচ্ছা সরি ভাই, একটু ঝামেলা হইতেছে, বড় স্ক্রিন। এই যে দেখো এটা বাংলাদেশ এবং ঢাকারও খুব কাছে, ঠিক আছে? ঢাকারও খুব কাছে এই রেখাটা আছে, ঠিক আছে? এই যে বাংলাদেশের উপর দিয়ে গেছে। আচ্ছা, এখন আমি যদি এটাকে আবার ছোট করি তাহলে দেখবো এই যে এই 22 ডিগ্রি উপরে যেমন আছে ইকুয়েটর মানে বিষুব রেখার থেকে 22.5 ডিগ্রি উপরে যেরকম আছে, নিচেও আছে। নিচেরটাকে কি বলতেছে? ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন বা মকর ক্রান্তি রেখা। তার মানে 22 ডিগ্রি নর্থ যেটা, 22.5 ডিগ্রি নর্থ যেটা, সেটাও কি? সেটা হলো কর্কট ক্রান্তি রেখা। আর 22 ডিগ্রি সাউথ যেই সমাক্ষ রেখাটা আছে সেটাকে কি বলতেছে? মকর ক্রান্তি রেখা। এই জন্য এই দুইটাকে গোল্ডেন দিয়ে চিহ্নিত করে দিছে ভাই। ওকে, আমরা পরে যাই। আর মেরু রেখা তো চিনছি ভাই, মেরু রেখা হলো
মেরুরেখা কি? মেরুরেখা হলে যে মেরুতে 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 আর রেখা থাকে না, বিন্দু হয়ে যায়। এটা আমরা শিখছি ভাই, এটা আর কিছু পড়ার নাই। ওকে, তাহলে এতটুকু তোমরা সবাই ক্লিয়ার। আমরা বিষুব রেখা, মকরক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা এই সম্পর্কে পরিপূর্ণ আইডিয়া পেয়ে গেছি, আমাদের সব কিছু ক্লিয়ার। চলো আমরা এবার দেখি পরে কি আছে সেটা বোঝার চেষ্টা করি।